ভারত কখনো বাংলাদেশকে পাকিস্তান হতে দেবে না, এবং এটা একটা রিয়ালিটি। যদি বাংলাদেশ তার জায়গা থেকে নড়ে, অতীতেও বহুবার নড়েছে সে, অতীতে আপনি খেয়াল পুরো হিস্ট্রি দেখুন, বাংলাদেশের কোনো সোজা হিস্ট্রি নেই, তো কিন্তু সে একটা জায়গায় কিন্তু রাখবেই। আর যখন সে ফেভারেবল জায়গা পেয়েছে কাজ করার একসঙ্গে, আমাদেরও ততদিনে কনফিডেন্স এসছে, মানে আমরা অর্থনৈতিকভাবে, ফলত সে তখন ছুটে গেছে। ভারতের কন্ট্রিবিউশন বাংলাদেশের অর্থনীতিতে, এটা হচ্ছে বাংলাদেশে একটা লেস ডিসকাসড ইস্যু। কেউ আলোচনা করে না যে তার কি কি আছে। পুরো এনার্জি খাতটা আজকে এত কিছু করার পরে, হাসিনা রিফর্ম করেছে ইলেকট্রিসিটি সেক্টর, আমাদের কোঅপারেশন করা হয়েছে সেখানে, ইলেকট্রিসিটি এবং এনার্জি। যদি আজকে ওগুলো না থাকতো, বাংলাদেশ কোন জায়গায় যেত, এবং দুঃখজনক হচ্ছে এগুলো থাকার পরও বাংলাদেশ কোন জায়গায় আছে, এই যে 12 ঘন্টা করে লোডশেডিং হচ্ছে। তো মানে আমি একটা জিনিস বুঝি, যতটুকু আমার জ্ঞান, সামান্য জ্ঞান বুদ্ধি দিয়ে বুঝি, যে বাংলাদেশ যদি কনফ্লিক্ট পাথে যায়, ভারতের দিক থেকে যে বাংলাদেশের কাছে যে প্রায়োরিটি গুলো আছে সেগুলো কি কি? 1, 2, 3 সিকিউরিটি, এরপরে হচ্ছে পলিটিক্যাল লং টার্ম, যেখানে আওয়ামী লীগের একটা জায়গা আছে, তা না হলে পরে ব্যালেন্সটা নষ্ট হয়ে যাচ্ছে। এটা আমরা চাই, কিন্তু এটা আমার যে চাওয়া, আমার প্রায়োরিটি হচ্ছে সিকিউরিটি। এখন আওয়ামী লীগের সঙ্গে যেহেতু হাসিনা আছেন, আওয়ামী লীগটা তিনি না থাকলে আওয়ামী লীগটা দুর্বল, তাই সেখানে হাসিনা আসছে। তাহলে আমার বাইল্যাটারাল রিলেশনশিপে আমার দিক থেকে হচ্ছে সিকিউরিটি প্রাথমিকভাবে। কয়েকদিন আগেই আমাদের ইন্টেলিজেন্স চিফ গেছিলেন RAW, তো সেখানে তাদের কিছু বক্তব্য আছে, আমরা তো সেগুলো জানবো না, কিন্তু ক্লাসিফাইড কথা, কিন্তু মোটামুটি জানি বা আন্দাজ আছে যে কি ধরনের কথা হতে পারে, কি কি আমাদের কনসার্নস আছে। এবার বাংলাদেশের দিক থেকে দেখতে হবে ভারত বাংলাদেশ সম্পর্কটা, এই হচ্ছে আমার বাংলাদেশের কাছে চাওয়া। বাংলাদেশের দিক থেকে কি কি চাওয়া? বাংলাদেশের অর্থনীতি ভঙ্গুর পরিস্থিতিতে আছে, প্রচন্ড খারাপ পরিস্থিতি। বাংলাদেশের জল থেকে শুরু করে আরো 50টা জিনিস যেটা আমাদের দিক থেকে যাবে। এতদিন পর্যন্ত এত ইউনূস সরকারের এত প্রভোকেশন সত্ত্বেও, প্রভোকেশন বলছি একেবারে ক্যাটাগরিক্যালি, যারা নরেন্দ্র মোদীর ভিজিটের সময় যারা ভ্যান্ডালিজম করেছিল তাদেরকে ইউনূস সরকার মার্টিয়ার বলেছে, শহীদ, এবং তাদের টাকা দিয়েছে 10 লাখ করে। সুতরাং এটা চরম প্রভোকেশন। এতটা সত্ত্বেও ভারত কোনো ছোটখাটো কিছু সুবিধে রদ করে দিয়েছে, ব্যাস, যেগুলো বেশি বেশি পেত, ছোটখাটো একেবারে আমাদের দিক থেকে। বাংলাদেশের বড় কি, যেমন একটা ট্রান্সশিপমেন্ট, কিন্তু বড় কোনো কিছু করেনি, এমন কিছু করেনি যেটা সে ইচ্ছে করলেই করতে পারে। সে কিছু কিছু মানে আপনার এসেনশিয়ালস যাওয়ার ডিসরাপশন হলেই বাংলাদেশের পট করে দাম উঠে যাবে। তো আরো প্রচুর, আপনি জাহাজে করে আনতে গেলেও তো 15 দিন সময় লাগে। তো সুতরাং ভারত কিচ্ছু করেনি, এবং পরবর্তীকালে বিএনপি যেগুলো বললেন যে সম্পর্ক খারাপ হেন তেন, এর মাঝেও ভারত তার দিক থেকে বরং ট্রেড রিলেশনস একদম নর্মাল। আপনি দেখবেন আমাদের যত ট্রেড ফ্যাসিলিটিস আছে বাংলাদেশে সবগুলো আপগ্রেড হচ্ছে, সুতরাং যাতে আরো ভালো ট্রেড হয়। এবং তার সঙ্গেই বাংলাদেশ আজকে ডিজেল চাইছে, কালকে অমুক হচ্ছে, সবই যাচ্ছে, তাতে কোনো অসুবিধে পড়ছে না। তাই সম্পর্ক হাসিনাতে আটকে থাকে না। আমার যতদূর আমার বুদ্ধি বলে, আমার ধারণা আপনি একমত হবেন, সেটা হচ্ছে বাংলাদেশের ইন্টারনাল যে পলিটিক্স আছে সেই পলিটিক্সটাকে এনে ফরেন পলিসির ওপর ইম্পোজ করে একটা ফরেন পলিসি বানানোর চেষ্টা হয়েছে, এবং সেখানে তারেক রহমান সরকার আটকে গেছে স্বাভাবিকভাবেই। আমরা আটকে যাইনি কোথাও, আটকে গেছে তারেক রহমান সরকার। এবার এই তারেক রহমান সরকারকেই এখান থেকে বেরোতে হবে। সে কারণেই ত্রিবেদী সাহেব উনি বলছেন যে আরো দ্রুত হওয়া উচিত,
ইত্যাদি ইত্যাদি। তো এগুলো খুব সুন্দর ডিপ্লোম্যাটিক ভাষা, এবং একজন পলিটিশিয়ান এত সুন্দর বলছেন, একটা পিপল টু পিপল টাচ নিয়ে এসেছেন। তো ফলত এই জায়গা থেকে রাখা হচ্ছে, এবং অফকোর্স তার যেটাকে আমরা বলি যে আন্ডার দ্য টেবল যে ডিসকাশনস অফকোর্স নিশ্চয়ই আছে। আমি যতদূর জানি সেটা হচ্ছে বাংলাদেশে একটা গ্রুপ বা একটা লবি, তারা তারেক রহমানের এই ভিজিটটাকে ডিসরাপ্ট করতে চাইছিল, এবং এই মুহূর্তে তারা সাকসেসফুল। আপনি যদি দেখেন একটা বিশাল এমন ভাবে বলা হচ্ছে, কালকে আমি দেখছিলাম স্টেটমেন্টটা, আমার দিক থেকে হলে আমি বলবো যে আমি জানি না, মানে আমরা কখনো এই ধরনের কাজ করতাম না। সেটা হচ্ছে যে একটা কোনো ভিজিট তো শিডিউল ছিল না, কোনো ভিজিট শিডিউল ছিল না। প্রধানমন্ত্রী মোদী ফেব্রুয়ারি মাসে ইনভাইট করেছিলেন। সুতরাং তখন যদি উনি বলতেন আমি অগাস্টে যাব, উনি সেপ্টেম্বরে যাব, আমি নভেম্বরে যাব, তাহলে হয়ে যেত, সে আরেক রকম ভাবে হতো। এখন হঠাৎ করে একটা উঠলো বাই তো কটক যাই, তার মানে প্রয়োজনটা কোথাও বাংলাদেশের হয়েছে একটা, এবং তখন সেই প্রয়োজনটা নিয়ে ভারতে যখন যাবে তখন কিছু ওইগুলো শিখণ্ডী, ওই হাসিনা আর অমুক তমুক এই করতে হবে, ওই দিতে হবে। আমার দেশের আইন কানুন আছে, ওসমান হাদির খুনি যাকে আপনি বলছেন স্যার, আমার দেশের আইন অনুযায়ী তার বিচার হচ্ছে আগে। কেমন সে আমার তো ইয়েতে আছে, সে তো জেলে আছে, কারণ সে তো প্রথমত প্রাথমিকভাবে তো সে বেআইনি ইললিগাল ইন্ট্রুডার, সেটা চলছে। সেটা শেষ হলে রিপ্যাট্রিয়েশনের প্রশ্ন আসে, সেটা শেষ না হলে হয় না, এটা সাধারণ লিগাল নেই। আর হাসিনা, আমি আগেও বলেছি আবারও বলছি, হাসিনার পুরো জিনিসটাই আলাদা, এবং তাই যখন বাংলাদেশ ওটা বলেছে আমাদের দিক থেকে টেকনিক্যালি বলে দেওয়া হয়েছে, কারণ এগুলো বাংলাদেশকেও একটা এক্সিট রুট দেওয়া হচ্ছে তারেক রহমান সরকারকে, যে তুমি ভাই এইসব ছুতো নাতা দেখিয়ে তুমি ওখান থেকে এখানে এসো, কারণ সরকার আটকে আছে তার ডোমেস্টিক পলিটিক্সে, যেটা তার ফরেন পলিটিক্সে এসছে, এবং সেখানে লবিজ কাজ করছে যাতে এটা না হয়। ওভার টু ইউ। কিন্তু মানে এই পরিস্থিতিতে আসলে আভ্যন্তরীণ রাজনীতির যে চ্যালেঞ্জটা, সেটা যদি আসলে ভারত সরকার না বোঝে, তাহলে কি সম্পর্কটা ভালো করা তারেক রহমান সরকারের পক্ষে সম্ভব? কারণ নাহিদ ইসলামরা বলে দিয়েছেন, শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারত সফরে যাওয়া প্রধানমন্ত্রীর চলবে না। নাহিদ ইসলামদের জাতীয় নাগরিক পার্টি, জামায়াতে ইসলামী, এরা হচ্ছেন তারেক রহমানের প্রধান বিরোধী দল। আওয়ামী লীগ তো রাজনীতির মাঠেই নাই। তাহলে এইটা মানে এটা আসলে তারেক রহমানের পক্ষে কর্ণপাত না করা সম্ভব কিনা? আর আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই জায়গায় যে আটকে যাবে, সেটা ভারত এতদিন বুঝতে পারে নাই? মানে শেষ পর্যন্ত ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই কথা বলতে হচ্ছে কেন যে শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণ না করলে সে দিল্লিতে তারেক রহমানের যাওয়ার অনুকূল পরিবেশ নাই? ভারত তো এই প্রতিবন্ধকতাটা নিশ্চয়ই অনেক আগে থেকে জানে আর বোঝে, আর কোনো চ্যানেলে আলোচনা হচ্ছে না এই দুদেশের? মুশকিল হচ্ছে সব প্রশ্নগুলোই আসছে এমন ভাবে যে আমার গায়ে ফোড়া হয়েছে, নবনীতা জানলো না কেন? আমার ব্যথা হচ্ছে নবনীতা কেন বলছে না, এই ধরনের প্রশ্নগুলো হচ্ছে। এইভাবে তো হয় না। আমরা আমাদের যা জানার সবটাই জানি। you can take a horse to the water, you cannot make it drink, okay? So a situation will be created where the horse will drink. যদি হর্স নিজে না খায়, ঘোড়া যদি জলটা না খায়, তাহলে a situation will be created somewhere in the future where the horse must drink. তো এটা হচ্ছে একটা বাস্তবগত, আপনি দেখছেন বাংলাদেশে কি ঘটছে। এত এই একটা পররাষ্ট্র নীতি এত সহজ বিষয় নয়। নাহিদ ইসলাম কি বলেছে, আমার এটা নিয়ে আমার আলোচনা করার খুব একটা রুচি নেই, কারণ নাহিদ ইসলাম চন্দ্র সূর্য নন, তিনি বাংলাদেশের পলিটিক্স যে কেউ হতে পারেন, এটা তার সমস্যা, আমার না। নাহিদ ইসলাম কি যা বলেছে সেটা তারেক রহমানকে হ্যান্ডেল করতে হবে, কারণ তারেক রহমান সরকার চালান। তারেক রহমান যদি নাহিদ ইসলাম কি বলেছে, অমুক মাজাহার কি বলেছে, তমুক কি বলেছে, এইভাবে তার যদি সরকার চলে, তাহলে তার সরকার মুখ থুবড়াবে। আপনি কোনো কিছু তো পৃথিবীতে কনস্ট্যান্ট না যে এটাই হবে, এরকম হলে এরকম হতে হবে। আর একটা বলি, শেষ করি, যদি
আমাদের সবসময় বাংলাদেশ কি বলছে, বাংলাদেশে যে আপনারই পডকাস্টে আমি বলেছিলাম বাংলাদেশে দুটো দেশ, আসলে একটা জায়গার জিওগ্রাফির মধ্যে ঢুকিয়ে ফেলা হয়েছে। এখন এই 2012 সালে যখন আমরা খালেদা জিয়াকে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে ইনভাইট করে এনে তাকে প্রধানমন্ত্রীর সমমর্যাদা দিয়ে অফিসিয়াল গেস্ট দিয়ে তার সঙ্গে মিটিং হয়, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার, প্রধানমন্ত্রীর মিনিস্টার, এবং তারপরে একটা প্রেস রিলিজ বেরোয়। প্রেস রিলিজে খালেদা জিয়াকে কোট করা আছে যে আমাদের সম্পর্ক এবার অন্যরকম হবে। কেমন? তার মানে ওটা মিটিং এর অফিসিয়াল স্টেটাস। তখন ক্ষমতায় কে ছিলেন? হাসিনা। তার সঙ্গে এবং সেই সময় প্রণব মুখার্জি খালেদা জিয়াকে কথা দেন যে উনি প্রেসিডেন্ট হয়ে, পরের বছর উনি প্রেসিডেন্ট হন বা সে বছরের শেষে প্রেসিডেন্ট হয়ে উনি বাংলাদেশে যাবেন। আপনি প্রত্যেকটা মেলান তো। প্রণব মুখার্জি হাসিনা সম্পর্ক নতুন কিছু বলার নেই। খালেদা জিয়াকে আপনি যদি এক গ্লাস জল দিতেন তাহলে হাসিনার কিরকম মনের ভাব হতো সেটাও আপনাকে নতুন করে বলার নেই, উল্টোটাও সত্যি। কেমন? তাহলে তখন হলো, এখন হবে না কেন? তারপরে খালেদা জিয়া সেই পুরো জিনিসটা, ইট ওয়াজ 1-1.5 বছর ধরে ওটাকে করা হয়েছিল, এবং সেটা গিয়ে যখন খালেদা জিয়া সেই মিটিং এ এলেন না, আমাদের ফরেন সেক্রেটারির স্টেটমেন্ট দেখুন যে আমরা কতদিন ধরে এটা নিয়ে পরিশ্রম করেছি ওনার সঙ্গে, এরকম ভাবে নষ্ট হয়ে গেল। এবং তার রেজাল্ট কি হয়েছিল? তার পলিটিক্যাল ফল আউট কি হয়েছে? বিএনপির ওপর কি হয়েছে? সবকিছুই তো আপনি এভাবে তো ভাবতে পারেন না। ওখানে সবসময় ভারত কেন ভাবছে না, ভারত ওটা করছে না, কটা করবে? ভারত তার কাজ ঠিকই করছে, সে তার জায়গাতে ঠিকই আছে, সে চলছে। এই যে ভিসা বাড়িয়েছে, এই যে ট্রেড চালাচ্ছে, এই যে করছে বাকি জিনিস, তার পেছনে তো কিছু কারণ আছে। এবার বাকি যে আমার সিকিউরিটি চিফ যখন যাচ্ছে, RAW চিফ যখন যাচ্ছে, তাহলে কারণ আছে কিছু। এই কারণগুলো সব কনভার্জ করে যাবে, যদি যখন সময় আসবে ঠিক কনভার্জ করবে। তার আগে তারেক রহমানকে বা বিএনপি সরকারকে তাদের নিজেদের ঠিক করতে হবে। এভাবে ফরেন পলিসি চলে না যে আমি বলবো এইটা আমি। আপনি ভারত কানাডা দেখুন তো, 1984 সালে আমাদের প্লেন হাইজ্যাক হয়, এবং সেই যারা করেছিল খালিস্তানি, কানাডা তো তাদেরকে দেয়নি। আমরা কি করেছি? কানাডার সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। ভারতের শেয়ার মার্কেটে, বিশেষত পেনশন ফান্ডে, কানাডা ইজ দ্য বিগেস্ট ইনভেস্টার। তো এইভাবে সম্পর্ক হয় না, সম্পর্ক দুদিকেই হতে হয়। প্রণব মুখার্জি এবং খালেদা জিয়ার 2012-তে ভারতে এসে বৈঠকটার কথা মনে করালেন তো, ওটা তো খুবই বিখ্যাত যে উনি গেলেন না পরে 2013-তে বাংলাদেশে প্রণব মুখার্জির সঙ্গে দেখা করতে। কিন্তু ওই 12-র বৈঠকে আমি ভুলে গেছি যে প্রণব মুখার্জির ওই আত্মজীবনীতে পড়লাম নাকি সাংবাদিকদের মুখে শুনেছি যে খালেদা জিয়া নাকি ভীষণ অভিমান করে বলেছিলেন আপনারা কি চিরকাল শুধু আওয়ামী লীগকেই সমর্থন দিয়ে যাবেন, এবং তখন প্রণব মুখার্জি বলেছিলেন যে তুমিও বোন, শেখ হাসিনাও বোন। হ্যাঁ, তো আমার প্রশ্ন হচ্ছে ভারত আবার এই জায়গাটাতে একেবারে স্থির থাকলো কিনা। সে খালেদা জিয়ার চিরকালের যে অভিমান যে আওয়ামী লীগকেই ভারত সবার আগে সবচেয়ে বেশি সমর্থন দেবে, কারণ দেখেন মানে এই জায়গাটাতে তো ভারত কোনো নড়নচড়ন মানে কোনোভাবে নড়ছে না, এবং ভারত বলছে যে মানে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টা, মানে এই বিষয়টা নিয়ে কি তার মানে যখন তারেক রহমানের সঙ্গে আলাপ হচ্ছে, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে এস জয়শঙ্করের আলাপ হচ্ছে, কি স্ট্র্যাটেজি ভারতের? ভারত দেবেই না নাকি ভারত সত্যি সিনসিয়ার? এই বিষয়টা কি বাংলাদেশের সরকারকে এখন পর্যন্ত খোলাসা করারও প্রয়োজন বোধ করছে না ভারত? দেখুন, আবারও সেই একইভাবে প্রশ্ন আসছে, বাংলাদেশের সরকার কতটা সে কি বাচ্চা ছেলের মোয়ার মতো করে বসে আছে, নাকি সে একটা ম্যাচিওরড সিটিজেনের মতো, গ্লোবাল সিটিজেনের মতো বিহেভ করছে? দুটো দেখতে হবে তো। আপনি তো এভাবে বললে হয় না। যা বলা হয়েছে এবার আমাদের যখন ক্লারিফাই করা হয়েছে যে বাংলাদেশের কোর্টে নিয়ে আমার কোর্টে আসতে হবে, আমার কোর্ট যা ডিসাইড করবে সেভাবে হবে। সবকিছুরই তো একটা নিয়ম আছে। আমি আপনাকে যা খুশি মনে করলাম বললাম, তাই বলে আপনি তো সেটা হবেন না। এরকম ভাবে হয় নাকি? আপনি সবকিছু এক করে দেবেন?
মুড়ি মিছরি একসঙ্গে ঢুকিয়ে। খালেদা হাসিনা কি কোনো চোর ডাকাত? আপনাকে কে বলেছিল ওনার উপর লাইফ ডেথ সেন্টেন্স দিয়ে দিতে? আরে আর সবকিছু টেকনিক্যালিটিস ভুলে যান, ডেথ সেন্টেন্স দিয়ে দিলে একজন পলিটিশিয়ান পৃথিবীর কোনো দেশ তাকে ফেরায় না। এটা তো সাধারণ যুক্তি। আসলে তো বাংলাদেশ তাকে চায় না, সেই জন্য এই সমস্ত ঝামেলা আছে। সেগুলো মানে আমরা এভাবে বলছি না যে বাংলাদেশ শুধুমুধু তার ঘরের ঝামেলা নিয়ে শেখায়, এগুলো সমস্ত অ্যাকচুয়ালি নন ইস্যুস, এগুলোতে হচ্ছে না, তার ইস্যু অন্য জায়গায় আছে। হাসিনাকে দেয়নি বলে হচ্ছে না, হাসিনা গেলে পরে সমস্যায় পড়বে সেই জন্য হচ্ছে। আরে হাসিনাকে নিয়ে এত কথা, তা হাসিনা নিজেই তো বলেছে সে যাবে, তাহলে আবার হাসিনা ইস্যু হয় কি করে? ভারত তো ইস্যুটা কিল করে দিল ওখানেই। এই ডিসেম্বরে যদি হাসিনা না যেতে পারে, আপনি খেয়াল করবেন আমি কিভাবে বলেছি, যদি হাসিনা না যেতে পারেন, কারণ বাংলাদেশে অনুকূল পরিস্থিতি থাকতে হবে। তখন যদি বাংলাদেশে সকাল বিকেল ভলিবলের মতো কিংবা ইয়ের মতো বম নিয়ে ক্যাচ লোফালোফি হচ্ছে, যে রেটে ওই পাইপ বম বা প্রেসার কুকার বম পাওয়া যাচ্ছে, হ্যাঁ, যেগুলো পিওর একেবারে ট্রেডমার্ক আপনার আইডিস এবং টেররিস্ট গ্রুপ এরা ব্যবহার করে, নাম ধরে ধরে আমরা জানি যে কোন টেররিস্ট গ্রুপ কোন ধরনের আইডি ব্যবহার করে। তো সব করে যদি যখন সেই পরিস্থিতি থাকে, তাহলে পারবে না যেতে, বা তাকে কেউ আটকাবে যে এখন তো ওখানে গেলে মেরে দেবে। মানে তুমি বিচার করবে, অমুক করবে, তমুক করবে, হবে, কিন্তু তোমার ওর মুন্ডুটাই চাই, তাহলে ওর মুন্ডু দিলে এবার এটার তো কোনো শেষ নেই। আজকে ভারত হাসিনাকে দিয়ে দেবে, কেমন? আজ আপনি বাংলাদেশ ভুলে যান। মানে ওয়াই আই হ্যাভ টু থিঙ্ক যে বাংলাদেশ কি আমেরিকার থেকে বড়? মানে এভাবে ভাবা হচ্ছেই বা কেন? এত কিছু ভাবনা কি আছে? আজকে যদি যখন এসছিলেন পুরো আপনাদের যে লিবারেশন ওয়ারের সময় যারা এসছিল, কেমন, তারা তো তখন ইস্ট পাকিস্তানের চোখে অপরাধী। তাহলে কি আমরা তাদেরকে ধরে ফেরত দিয়ে দেওয়া উচিত ছিল? সবাইকে শুলে চড়িয়ে এক ট্রাকে ভরে তুলে ফেরত পাঠিয়ে কি? মানে এগুলো ধরনের যুক্তি এইভাবে হয় না। ইন্টারন্যাশনাল ল, ইন্টারন্যাশনাল সিস্টেম, এতে হয় না। আবার দেখুন, যদি আপনি সম্পর্ক ভালো রাখেন কি হয়, আপনি জানেন যে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর যে ল্যান্ড বাউন্ডারি সেটেলমেন্ট হয়েছিল আর মেরিটাইম বাউন্ডারি সেটেলমেন্ট হয়েছিল। মেরিটাইম বাউন্ডারি সেটেলমেন্টটা আপনি গুগলে সার্চ করে দেখবেন, এআই সার্চে, পৃথিবীতে রেয়ারেস্ট অফ রেয়ারের মধ্যে। কেন? কারণ ওই ইন্টারন্যাশনাল কোর্টের ভার্ডিক্ট কেউ মানে না। চীন, রাশিয়া, আমেরিকা কেউ মানে না, কোনো পুলিশিং পাওয়ার নেই। তো এবার ওই ক্ষেত্রে যেহেতু হাসিনা চাননি যে বাইল্যাটারালি সেটেল, ইন্ডিয়া বাইল্যাটারাল অফার করেছিল, এটা আপনি পাবেন, মানে ইয়েতে প্রুফ আছে। তো কিন্তু হাসিনা চাননি, কারণ চাপ, পলিটিক্যালি লোকে বলবে যে এই চলে গেল, ওই দিয়ে দিল। ইন্টারন্যাশনাল কোর্টে যায়, ইন্টারন্যাশনাল আরবিট্রেশনে হয়, 16,000 স্কোয়ার কিলোমিটার ইন্ডিয়ান ক্লেম সে ছেড়ে দেয়, চুপ করে মেনে নেয়। সুতরাং সম্পর্ক ভালো রাখলে অনেক কিছু হয়। আপনি তখন আমাদের হাসিনার কাছ থেকে এমন, আর হাসিনা ভাই বোন, প্রণব মুখার্জি অতীত অনেক বছর হলো মারা গেছেন, ভাই বোন আজকের যুগে কিচ্ছু নেই। পরিষ্কার যেটা আছে, আমার চাওয়া সিকিউরিটি এনশিওর করতে হবে। যদি না হয় তাহলে তারপরের ব্যবস্থা তারপরে। মানে আপনি প্রথমেই শুরুই করেছেন যে ভারতের একটাই চাওয়া সিকিউরিটি, এবং ভারত 2024-এর আগস্ট থেকে তো শুনছি আমরা হাসিনা ডেলিভার করেছিলেন। আপনাকে আরো উদাহরণ দিই, আপনি খালেদা জিয়া বললেন তো, 1900 নরসিমা রাও যখন পাওয়ারে ছিলেন, কেমন, তখন যে 3 বিঘা করিডোর 92 সালে বোধ হয়, তো সেটার যে লিজটা দেওয়া হয়, ওটা লিজ ছিল না, লিজ দেওয়া হয়, এবং খুবই বাজে আমি মনে করি, ভারতের জন্য উচিত ছিল না ওটা করা, কিন্তু লিজটা দেওয়া হয়। কবে? খালেদা জিয়ার সময় দেওয়া। কেমন? আপনি দেখবেন, আপনাকে আমি লিস্ট ধরে ধরে দেখাতে পারি যে খালেদা জিয়ার সময় ভারত বারবার চেষ্টা করেছে। এমনকি 2001 থেকে 2006 টাটা গ্রুপ যখন $2 বিলিয়ন এফডিআই প্রপোজাল নিয়ে গেল, আজ পর্যন্ত বাংলাদেশ ওই স্কেলের ম্যানুফ্যাকচারিং এফডিআই কোনোদিন পায়নি।
তো আপনি কি মনে করছেন যে টাটা গ্রুপ চলে গেল, ভারত তার পেছনে ভারত ছিল না? এগুলো কি এমনি এমনি হয়? তো তাহলে পরে এই যখনই আসে ঘুরে ফিরে, দেখুন দেখতে না পারলে মানে ওই কি নাচ, মানে আমার সব খারাপ হবে আর কি, কেমন? এই এই যুক্তি দিয়ে হবে না, এটা বাস্তব। খালেদা জিয়া যদি ডেলিভার করতেন 2001 থেকে 6, কি আমরা শুধু রেগেছিলাম? ইউএস রাগেনি? উইকিলিক্সে প্রমাণ নেই গাদা গাদা? কি হয়েছিল সেই সময়? টেরোরিজমের চাষ করে দিয়েছিল। তো তাহলে তার তার ফল তো পেতেই। আপনি বরং দেখুন যে তারপরেও 2012 সালে ভারত আবার তার সঙ্গে কিন্তু লাইন আপ করেছে। মানে ওই যে আপনি যারে দেখতে নারী তার চলন বাঁকা, সেটা মনে করতে চাইছিলেন। কিন্তু হ্যাঁ, এক্স্যাক্টলি। নিরাপত্তার প্রসঙ্গ এনেছেন। 2024-এর 5ই আগস্টের পর আমরা শুনলাম যে এখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল প্রধানমন্ত্রীর দফতর থেকে বাংলাদেশ ভারত সম্পর্কটা দেখছে নিরাপত্তার লেন্স দিয়ে, পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি নয়। নিরাপত্তাটাই যদি মূল ব্যাপার হয়, মানে এই বিবাদ মিটিয়ে ফেলাটা তো, একটা আলোচনার পরিবেশ তৈরি করাটা তো ভারতের জন্য খুব দরকার। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেন, শুধু বাংলাদেশের সংবাদ মাধ্যম না, ভারতের সংবাদ মাধ্যমেও অনেক বিশ্লেষক এটা লেখেন যে প্রতিবেশীর সাথে এই সম্পর্ক খারাপ করে ফেলে 3 দিকে এত বড় স্থল সীমান্ত, বাংলাদেশের সঙ্গে আলোচনার অবস্থা তৈরি না করে ভারত সরকার নিজেকে নিজে বিপদে ফেলছে। তাহলে নিরাপত্তা ইস্যুতেও তো আলোচনাটা শুরু হওয়া দরকার। সেই জায়গাটা কি খোলা আছে? সেই জায়গাটা কার্যকর আছে? আপনার কি মনে হয়, মানে প্রধানমন্ত্রী পর্যায়ের আলোচনা দিয়েই ওটাও শুরু হবে? প্রথম কথা হচ্ছে, কোন বিশ্লেষক কি বলেছে তা দিয়ে কিছু এসে যায় না। আমেরিকার পলিসি নিয়ে ফরিদ জাকারিয়া রোজ বলছে, তাতে ট্রাম্পের নীতি বদলায় না, কেমন? তো পডকাস্টে আর ফেসবুকে যদি পৃথিবী চলতো তাহলে তো বাংলাদেশ তো সুপার পাওয়ার। তো এইগুলো কোনো যুক্তি হচ্ছে না। না, প্রত্যেকের নানান রকমের ভেস্টেড ইন্টারেস্ট থাকে, প্রত্যেকের নানান ধরনের ভিউজ থাকে, এবং সেগুলো এসে সে বলে এটা করে দাও, ওটা করে দাও। দেশ ওভাবে চলে না, দেশ প্রেসিডেন্টস ক্রিয়েট করে, দেশ ওভাবে চলে না। বিশেষত বড় দেশ যে আরো বড় পাওয়ার হচ্ছে, সে তার অনেক কিছু হিসেবে থাকবে। আর আমি যা চাইছে আজকে, যে যা চাইছে আজকে, যদি আমি ওইটা করি কালকে, আপনি দেখলেন না দেউবা তো আমাদের দেশে ছিল, দেউবা নেপালে ফিরে গেল। তো এত এরকম ভাবে পৃথিবী চলে না। তাহলে কালকের থেকে বাংলাদেশ আমেরিকাকে বলতে শুরু করুক, আমেরিকার নীতি মেনে, আমেরিকার ট্যারিফ মেনে নিচ্ছে কেন, আমেরিকাকে বলুক। এভাবে আপনি, ইন্ডিয়া আমেরিকা নয়, কিন্তু ইন্ডিয়া বাংলাদেশও নয়, কি আশ্চর্য। তো সুতরাং সবকিছু মিলে মিশে চলতে হবে। তো বাস্তব ইয়ের ওপর ভারত তার কাজ ঠিকই করছে, তার নানান ভাবে। আপনি দেখেছেন যে আমাদের যে দুটো মিলিটারি আছে, দুটো মিলিটারির ভেতরেও কিন্তু যোগাযোগ আছে। বাংলাদেশে সবাই একটা আরএডব্লিউ বলে লাফালাফি করে। আমাদের 3খানা টপ এজেন্সি আছে যাদের আরএডব্লিউ পুরোপুরি এক্সটার্নাল অ্যাফেয়ার্স। আমাদের সেন্ট্রাল আইবি আছে যারা ইন্ডিয়া এবং নেবারহুড দেখে, আর তারই সঙ্গে মিলিটারি ইন্টেলিজেন্স আছে, তারা তাদের চ্যানেলে যোগাযোগ রাখে, কেমন? সুতরাং নানান ধরনের যোগাযোগ নানান জায়গায় আছে। প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে যে গত 2 বছরে বাংলাদেশে টেররিজমের চাষ হয়েছে, বীজতলা তৈরি করা হয়েছে, যেটা আমরা অনেকে বলছিলাম, এবং সেটা এখন এসে র্যাটিফিকেশন হচ্ছে। এর আগে তুলসী গ্যাবার্ড বলেছে, এবং আপনি লক্ষ্য করে দেখবেন গত 2 বছর ওয়েস্টার্ন মিডিয়া তারা হাসিনাকে সাপোর্ট করছিল না, এটাও পার্ট অফ আ পলিটিক্স। তো কিন্তু এইটা যে বাড়ছে সেটা কিন্তু বলছিল, অল্প করে হলেও বলছিল। তো এবার আপনি কি মনে করছেন যে এটা খুব ছোট বিষয় তারেক রহমান সরকারের জন্য, যার ঘাড়ে 2001 থেকে 2006 পাপ আছে, তার জন্য কি এটা খুব ছোট বিষয়? আর তখনকার ভারত এখনকার ভারত, 2008-এ মুম্বাই অ্যাটাক হয়ে যাওয়ার পরের ভারত, আজকের ভারত তফাৎ নেই। 2001-এ 9/11 হয়ে যাওয়ার আগে আমেরিকা, হয়ে যাওয়ার পরে আমেরিকা, তফাৎ নেই। তো
কোনো কিছু কিন্তু মানে এই একটা হাসিনা লেন্স দিয়ে পৃথিবী দেখাটা মানে আমি চাই বন্ধ হোক। মানে ভারত বাংলাদেশ অনেক কিছু নিয়ে কথা বলার আছে। শেষ প্রশ্ন, আপনি কোথায় দেখেন ভারত বাংলাদেশ সম্পর্কের মানে দুটো ফেসবুক বার্তা, খুব কড়া বার্তা, সেই দুটো বার্তার পর ভারত বাংলাদেশ সম্পর্কটাকে আপনি প্রকাশ্যে কোন জায়গায় যেতে দেখেন? আর মানে প্রধানমন্ত্রী তারেক রহমানের কি আর ভারত সফরে খুব শিগগিরই আসবেন, উনি আসা হবে মানে, নাকি সম্পর্কটা একরকম ওই যে আপনি যেটা বলছেন গোয়েন্দা সংস্থার মধ্যে বা বিভিন্ন দরজার মানে ভেতরে হয়তো নানাভাবে চলবে, প্রকাশ্য সম্পর্কটা এরকম অস্বস্তিকরই থাকবে? আমার বুদ্ধি যেটা বলে, কি হবে আমি জানি না, আমি হাত গুনতেও জানি না, আমি পররাষ্ট্র মন্ত্রকেও কাজ করি না, প্রধানমন্ত্রীর দপ্তরেও নেই। তো সুতরাং আমি এভাবে বলতে যাব না। আমার যেটা মনে হয় সেটা খুব সিম্পল, সেটা হচ্ছে যে যদি বাংলাদেশ আমি জানি না আপনাকে বলেছিলাম কিনা, আমি বলেছিলাম যে যে ভারত কখনো বাংলাদেশকে পাকিস্তান হতে দেবে না, এবং এটা একটা রিয়ালিটি। যদি বাংলাদেশ তার জায়গা থেকে নড়ে, অতীতেও বহুবার নড়েছে সে, অতীতে আপনি পুরো হিস্ট্রি দেখুন বাংলাদেশের, কোনো সোজা হিস্ট্রি নেই, তো কিন্তু সে একটা জায়গায় কিন্তু রাখবেই। আর যখন সে ফেভারেবল জায়গা পেয়েছে কাজ করার একসঙ্গে, আমাদেরও ততদিনে কনফিডেন্স এসছে, মানে আমরা অর্থনৈতিকভাবে, ফলত সে তখন ছুটে গেছে। ভারতের কন্ট্রিবিউশন বাংলাদেশের অর্থনীতিতে, এটা হচ্ছে বাংলাদেশে একটা লেস ডিসকাসড ইস্যু। কেউ ভারত বাংলাদেশের মধ্যে যে কূটনৈতিক টানাপোড়েন, রাজনৈতিক টানাপোড়েন, সেই জায়গা থেকে আমরা দেখলাম যে আমাদের প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তিনি ঘোষণা দিলেন যে 3টি শর্তের কথা, যে এই 3টি শর্ত মেনে নিলে মোটামুটি অনুকূল পরিবেশ তৈরি হতে পারে। তো আপনার কি মনে হয় যে এই যে শর্ত দেয়াদি, এর মধ্য দিয়ে ভারত এই শর্তগুলো কতটুকু পালন করবে, এবং আমাদের প্রধানমন্ত্রী সফরের মাধ্যমে যে একটা সম্পর্ক উন্নয়নের চেষ্টা করা হচ্ছিল সেটিও কতটা অগ্রগতি হবে? এবং 3টি শর্তের কথা নিশ্চয়ই আপনি জানেন। অনেক অনেক ধন্যবাদ। দুঃখজনক ভাবে আমাদের দেশের যে পররাষ্ট্র নীতি এই সরকারের আমলে, সেটা একদল বানরের হাতে চলে গেছে, যারা জানেই না পররাষ্ট্র নীতি কি। এর ফলে এরা যা ইচ্ছা তা করছে। এখন ধরে নিন, ওনারা যদি মনে করেন যে আমরা পাকিস্তান হয়ে গেছি, আমাদের পারমাণবিক বোমা আছে, তাহলে তো ব্যাখ্যাটা একরকম। কিন্তু খোদ পাকিস্তান, যে নাকি সত্যি পারমাণবিক শক্তির অধিকারী, সেই পাকিস্তানও তো ভারতের সাথে সিন্ধু নদীর পানি বিষয় নিয়ে কিছু করতে পারছে না, দিচ্ছে না। দ্বিতীয়ত হলো যে আমরা যে এমন একটা ভাব নিয়ে আছি যে আমরা বুঝি ডোনাল্ড ট্রাম্প, মানে আমরা যাব কি যাব না, আমাদেরকে তো সমর্থ করো, আমাদেরকে নিয়ে যাও ইত্যাদি। তো এটা কেন করা হচ্ছে? তারেক রহমান সাহেবের উপকারের জন্য, বাংলাদেশের মঙ্গলের জন্য, নাকি কোনো পক্ষকে খুশি করার জন্য? আপনি তো জানেন যে একটি রাজনৈতিক দল বেশ কয়েকদিন ধরে বা কয়েক সপ্তাহ ধরে বলছে যে এই সরকার 6 মাসের মধ্যে পড়ে যাবে। 6 মাস। আবার কেউ কেউ বলছে যে টান দিলেই পড়ে যাবে। তো সেই টান দিয়ে ফেলে দেওয়ার প্রক্রিয়াটা এখন চলছে। কারণ যদি প্রধানমন্ত্রী ভারত সফরে না যান, আমরা তো পানি চুক্তি আর নবায়ন হবে না। কারণ চলতি মাসের 27 তারিখ থেকে নরেন্দ্র মোদী যে সফরসূচি, উনি আর দেখা করতে পারবেন না। 2027 সালের আগে আর কোনো শিডিউল খালি নেই আজ অব্দি, মানে এখন পর্যন্ত। যখন এই অনুষ্ঠানটা সম্প্রচারে যাবে, তাজ প্যালেস হোটেল দিল্লিতে, যেখানে প্রধানমন্ত্রীর জন্য প্রেসিডেন্সিয়াল স্যুট বুক করা হয়েছে, আরো অনেকগুলো রুম,
বাংলাদেশ হাই কোয়েশ্চেন করেছে, সেটা কিন্তু বাতিল করা হয়নি। ধরুন যদি কালকে সফর বাতিল হয়ে যেত, তাহলে তো আজকে সকালে হোটেলের বুকিং ক্যান্সেল হয়ে যাওয়ার কথা। হুম, হুম। তাহলে ওনারা প্রতীক্ষায় আছেন, ওনারা আসলে যেতে চাচ্ছেন, ওনারাও জানেন যেতে হবে। কেন যেতে হবে? যে প্রথমত তো গঙ্গার পানি চুক্তি নবায়নের জন্য যেতে হবে। তারপরে ধরুন আমাদের তো জ্বালানি লাগছে ডিজেল, সেটা তো আর পাকিস্তান দিতে পারবে না, আমেরিকাও না, ভারত থেকে নিতে হবে। তো ধরুন ভারত দিল না, তাদেরও তো নিজস্ব চাহিদা আছে, দিল না, না দিলে তো আপনি জোর করতে পারবেন না। ভারতও দিতে বাধ্য না, দিল না। বা আপনি যে নেপাল থেকে বিদ্যুৎ আনবেন ভারতের মাটি ব্যবহার করে, সেটাও অনুমতি দিবে না। এবং আপনার তো একটা সমস্যা, যেটা বড় সমস্যা, যে দেখুন আমরা শুনছি গল্প, চীন বিনিয়োগ করবে বাংলাদেশে, সেটা কিন্তু ইনফ্রাস্ট্রাকচারে। বিনিয়োগের প্রথম শর্ত হলো বিদ্যুৎ এবং গ্যাসের সরবরাহ নিশ্চিত করতে হবে কারখানা করতে গেলে, যে কোনো কেউ। তো বিদ্যুৎ তো নাই, গ্রামে তো এখন 20 ঘন্টা 22 ঘন্টা বিদ্যুৎ থাকে না। আপনার গ্রামেও একই অবস্থা, আমার গ্রামেও একই অবস্থা। আর শহরে তো আমরা যে যেই এলাকাতেই থাকি, একাধিকবার অনেকবার লোডশেডিং হচ্ছে। এই পরিস্থিতিতে বিনিয়োগ দিবে চীন, কিন্তু তো বিদ্যুৎ জ্বালানির গ্যাসের সরবরাহ নিশ্চিত করতে হবে, সেটা তো সরকারের লোকজনেরাই বলছেন যে 2 বছরের আগে এই সমস্যা স্বাভাবিক হবে না। তার মানে চীনের বিনিয়োগ আসবে না, এশীয় উন্নয়ন ব্যাংক বা বিশ্ব ব্যাংকে টাকা আসবে না, কিছুই আসবে না। একটা পথ ছিল, আপনার মনে আছে, যে বিএনপি সরকার যখন 91 সালে সরকার গঠন করে বেগম খালেদা জিয়ার আমলে, তখন ভারত এক্সিম ক্রেডিট দিয়েছিল বাংলাদেশকে, তো ঋণ দিয়েছিল। তো সেই 1991 ভারত আর 2026 ভারত তো এক না, এখন তাদের টাকা দেওয়ার মতো অনেক সক্ষমতা আছে। ইচ্ছা করলে ভারত বিনিয়োগ করতে পারে, বাংলাদেশ ভারতের একটি ছোট কিন্তু রাজ্যের সমান। ভারতের যে রেকর্ড ঋণ দেওয়ার ক্ষেত্রে, তারা সহজে ঋণ ছাড় দেয় না এবং দেওয়ার পরিমাণও অনেক কম। আমাদের স্বাধীনতার পর থেকে ভারত যে পরিমাণ প্রতিশ্রুতি দিয়েছে, সেই পরিমাণ মানে প্রতিশ্রুতি রক্ষা করেছে খুবই কম, এবং ঋণ ছাড় দেওয়ার আহ হারটিও খুবই খুবই কম। আপনার এই কথাটার সাথে আমি সম্পূর্ণ একমত হয়ে বলছি, যে এই যে আমরা বললাম যে ভারত তো ছাড় দেয় না, ভারত তো দিতে চায় না, এই দিতে না চাওয়ার কারণেই 24 সালের যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, ভারত বিরোধিতা উস্কে উঠেছে, পাকিস্তান ঢুকে গেছে বাংলাদেশে, ইনফ্লুয়েন্স, পাকিস্তানের প্রভাব। তো ভারত তো এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করেছে, যে এরপরে বাংলাদেশে সুযোগ পেলে তারা তো একটি নদী স্থাপন করতে চাইবে। যেমন এ, আমরা শুনেছিলাম 26 লাখ ভারতীয় বাংলাদেশে আছে, এখন তো এটা নাই। শেখ হাসিনা ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে, এটাও মিথ্যা প্রমাণিত। এবার ভারত বিনিয়োগ করবে নিজেদের লোকসান করে হলে, লোকসান ঠিক না, মানে নিজেদের অন্যখানে বাজেট কাটছাট করে হলো বাংলাদেশে করবে, নিজেদের ইমেজ পুনরুদ্ধারের জন্য। তারা বুঝে গেছে যে জি। বাংলাদেশের মানুষের মধ্যে একটি ভারত বিরোধিতা চরমে উঠে গেছে। দ্বিতীয়ত হলো, দেখুন আমি যে শুরুতে বললাম যে একদল বানরের হাতে পররাষ্ট্রনীতি চলে গেছে, যে আপনি প্রধানমন্ত্রী। কেমন লক্ষ্য করছেন মানে আহ বর্তমান বিএনপি সরকারের পররাষ্ট্রনীতি নির্ধারণের ক্ষেত্রে যারা রয়েছেন, যারা নির্ধারক রয়েছেন, কেন তাদেরকে বানরের সাথে তুলনা করছেন? পররাষ্ট্র নীতি যারা নির্ধারণ করবেন তাদেরকে কূটনীতি বা পররাষ্ট্রনীতির একটা অভিজ্ঞতা লাগবে, যে কোনো ক্ষেত্রেই অভিজ্ঞতা লাগে, সাংবাদিকতাও লাগে। খলিলুর রহমান তো একজন কেরানি, ও কি অভিজ্ঞতা! আর বাকি যেগুলো আছে সেগুলো তো গোপাল ভাট, অভিজ্ঞতা তো নাই, 1 নম্বর। 2 নম্বর, অভিজ্ঞতা ছাড়াও করা যায় যদি আন্তরিকতা থাকে। আমি তো নিশ্চিত ভাবেই বলছি এখন, যে খলিলুর রহমান সাহেব এবং বিএনপির বিরোধী চক্র, সেখানে ইউনুস যুক্ত আছে, সবাই মিলে বিএনপি কে ফেলে দেওয়া যে ষড়যন্ত্রটা, সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে দ্রুত গতিতে। একটা উদাহরণ দিচ্ছি, সৌদি পররাষ্ট্র উপমন্ত্রী যে বাংলাদেশে আসলেন এই কয়েকদিন আগে, আপনিও জানেন,
তো সেই পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল খেরেজি যখন আসলেন, আমাদেরকে বলা হলো বাঙালি জাতিকে সৌদি আরবের লোক নিবে, জনশক্তি রপ্তানির সুযোগ উন্মোচিত হয়েছে। আসলে বাস্তবে কি, এই খলিলুর রহমান সাহেব ইউনূসকে দিয়ে ৬৯,০০০ রোহিঙ্গাকে পাসপোর্ট ইস্যু করিয়েছেন। আরো ৩.৫ থেকে ৪.৫ লাখ রোহিঙ্গা সৌদি আরবে আছে, এদেরকে পাসপোর্ট দিতে হবে। এটা দাবি করতেই সৌদি পররাষ্ট্রমন্ত্রী এসেছিলেন। তার মানে 4.৫ লাখ পাসপোর্ট যদি দেন বাংলাদেশি, রোহিঙ্গারা বাংলাদেশি হলো, কিন্তু এটা তো আসলে জনশক্তি রপ্তানির সুযোগ নয়, আমার দেশের মানুষকে বঞ্চিত করে রোহিঙ্গাদেরকে পাসপোর্ট দিয়ে দেওয়া। এর মধ্যে ইউজ করেছেন যে বিএনপি কে ফেলে দেওয়ার চক্রান্ত দ্রুত গতিতে চলছে, আর তারা বিএনপিকে ফেলে দেওয়ার চক্রান্তটার সাথে জড়িত। বিএনপি কে যে ফেলে দেওয়ার চক্রান্ত, সেটা একটা একটা করে জাস্ট 1 মিনিটে ব্যাখ্যা করব। যে আমরা তো জানি সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন বলে শুনেছি, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে। তো খলিলুর রহমান যদি আমেরিকার লোক হয়ে থাকতো, তাহলে তো তারেক রহমান সাহেবের ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসের মধ্যাহ্নভোজের একটা আয়োজন হওয়ার কথা হবে? হবে না। বা খলিলুর রহমান নিজেই কি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে পেরেছে গত 2 বছরে? পারেনি। আমরা একটি ভ্রান্ত ধারণা নিয়ে আছি খলিলুর রহমান আমেরিকার লোক। ও আমেরিকাতে থেকেছে, টুকটাক চাকরি করেছে, আর বাংলাদেশের স্বার্থ এখন জলাঞ্জলি দেওয়ার জন্য আপনি সে যে উদ্যোগ নিয়েছে, তো সবাইকে পছন্দই করবে। আপনি আপনার আমার পৈতৃক সম্পত্তি যদি একজনকে দান করতে চাই, সে তো আমাকে গুরুত্ব দিবেই। কিন্তু আসলে বিএনপি কে ফেলে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে কেন, সেটা ব্যাখ্যা দিব। দেখুন, তারেক রহমান সাহেব বুঝবেন, আর কিছুদিন গেলেই বুঝবেন, যে এই সরকারকে বিভ্রান্ত করার একটার পর একটা চক্রান্ত চলছে। যখন এই প্রেসিডেন্ট নির্বাচনের প্রশ্ন আসলো, আপনি জানেন নাসিমুল গনির নাম সামনে ঠেলে দেওয়া হলো, প্রেসিডেন্ট, সম্ভাব্য প্রেসিডেন্ট নাসিমুল গনি। তারপরে ইউনূসের নাম ঠেলে দেওয়া হলো, ইউনূসের পক্ষে প্রচারণাও শুরু হলো। কারা করছে? যদি নাসিমুল গনিকে তারেক রহমান সাহেব প্রেসিডেন্ট বানাতেন, বা ইউনূসকে, তাহলে তো তারেক রহমান সাহেবের আর কোনো সূত্রের প্রয়োজন ছিল না। 1 নম্বর। 2 নম্বর হলো যে এখন বিএনপির কাছে আসলে আমেরিকা নেই, এই বাস্তবতা। আমেরিকা যা নেয়া নিয়ে গেছে, একজন সামান্য একটা কর্মচারী পিটার হাক, সে এখন মাল্টি বিলিয়নিয়ার হয়ে গেছে, ব্যবসায়ী হয়ে গেছে। সে কিন্তু এখন আর চাকরি করে না, পিটার হাক ব্যবসায়ী, বিনিয়োগ করতে আসছিল বাংলাদেশে এই না, কয়েকদিন আগে, উনি আপনিও তো জানেন। মার্কিন বহুজাতিক কোম্পানির পক্ষেই ব্রোকারি করছেন, নাকি ও নিজে এখন ব্যবসা করছেন? ব্যবসায়ী, মানে ওই আচ্ছা। বহুজাতিক কোম্পানির তো প্রেসিডেন্ট চেয়ারম্যান আসে ভাই, আসছে আসে ভাই। আসলে মার্কিন যুক্তরাষ্ট্রে যা নিয়েছে নেয়া শেষ। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের এইটা ভোগ করতে হবে, ভোগ এই বিএনপি করতে দিতে পারবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের, আর তাছাড়া চীনের সাথে যে দহরম মহরম, এটার পরে মার্কিন যুক্তরাষ্ট্রের, এটা তো খলিল ইচ্ছা করে করিয়েছে, চীনে নিয়ে গেছে, নিয়ে আমেরিকার সন্দেহের তালিকায় নিয়ে আসছে। দ্বিতীয়ত হলো, এখন একটাই সহযোগী শক্তি, আঞ্চলিক ভারত, এটার সঙ্গে একটা দূরত্ব সৃষ্টি করে দিবে। দেওয়ার পর কি হবে? 10ই অগস্ট, 10ই অগস্ট মানে চলতি মাসের 10 তারিখে, যেদিন দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক হলো প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের, 10 তারিখ, সেদিনই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটা ঘোষণা চলে এলো, বাংলাদেশে আল কায়দা প্রবেশ করছে। নিরাপত্তা পরিষদ মানে 5টা দেশ, তো জাতিসংঘে এটা বলে দিয়েছে আল কায়দা আছে বাংলাদেশে। দেখুন, এটা কিন্তু শুধু বলার জন্য বলা না। তাহলে সরকারের তো বন্ধু রাশিয়া হওয়ার কথা, রাশিয়া তো ওই এই নিরাপত্তা কাউন্সিল মেম্বার, চায়না মেম্বার, কেউ তো ভেটো দেয়নি, দিয়েছে আপত্তি জানিয়েছে, জানায় নেই, এটা বিবৃতি দিয়েছে। এখন ভারতের সঙ্গে যদি সম্পর্কটা ভালো করে নষ্ট করে দেওয়া যায়, ভারত পর্দার বাইরে যে আমেরিকা ভারত মারামারি করছে পর্দার আড়ালে, তারা আসলে একখানে হয়ে গেছে। এই দেশের ক্ষেত্রে যেন চীন না ঢুকতে পারে। অতএব ভারতের সাথেও যদি তারেক রহমান সাহেবের এ, শত্রুতা সৃষ্টি করা যায়, দূরত্ব না শত্রুতা, তখন তারেক রহমান সাহেবের আর কেউ রক্ষা কবচ, কোনোখানে থাকলো না। এবং আমি আপনাকে তো এটা নিশ্চয়তা দিতে পারবো না,
কিন্তু এইটুকু বলি, ধরুন ভারত কালকে সকালেই বললো বা এক সপ্তাহ পরে ডিজেল দিতে পারবো না, আমাদের জাতীয় চাহিদা পূরণ হচ্ছে না, আপনি কি করবেন? ডিজেল পাবেন? পাবেন না। বিদ্যুৎ সংকটটা আর একটু বাড়বে। আগামী মাসেই আপনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ট্রায়াল প্রোডাকশন হওয়ার কথা। তো ওরা তো টাকা চাচ্ছে ভারতীয় মুদ্রায়, ডলার তো নিবে না, অন্য কোনো কারেন্সিও নিবে না। তা আপনি ভারতের সাথে এই বিষয়টাকে সলভ না করলে আপনি টাকা দিবেন ভারতীয় কারেন্সিতে কিভাবে? তাহলে রূপপুর কেন্দ্রটা চালু হবে না। চাচ্ছে কেউ যে বিদ্যুৎ সংকটটা এমন এক পর্যায়ে যাক, যে কানসার্ট যেমন ঘটনা ঘটেছিল বিএনপির আমলেই, এবার সারা বাংলাদেশে কানসার্ট ঘটবে। আওয়ামী লীগকে ফেলে দেওয়া হয়েছিল সরকারি চাকরির একটা অজুহাত দিয়ে, আর এইটা ফেলে হবে বিদ্যুৎ সংকট দিয়ে। এবং তারেক রহমান সাহেব তো আসলে এটা আপনি যদি বলেন কখন পড়বে, কয়দিনই পর, যখন তখন পড়ে যাবে। বিদ্যুৎ যে আমরা এখনো কিছু পাচ্ছি শহরে বা গ্রামে, সেটা যদি জ্বালানি সরবরাহ জি। বন্ধ হয়ে যায়, গাড়ি করে সব বন্ধ হয়ে যাবে। তো সুন্দরভাবে খলিলুর রহমান সাহেব তারেক রহমান সাহেবের একদম ঘরের মধ্যে বসে ওনাকে স্যাবোটেজ করে দিচ্ছেন। শেখ হাসিনাকেও তো ওনার ঘরের লোকরাই স্যাবোটেজ করেছে, বাইরের লোক না। কাজেই এই সমস্যা, এই সফর বাতিল হওয়ার সাথে সাথে আপনি দেখবেন তখন ভারত আর কোনো চক্ষু লজ্জা রাখবে না। আর আপনি যে কথাটা শুরুতে বলেছেন, আমার সঙ্গে আলোচনায় এই প্রোগ্রাম শুরু হওয়ার আগে, যে হুম। আইসিটির প্রধান কৌশলী তিনি বলেছেন যে আমিনুল আপনার সাহেব। প্রথম সঙ্গে বলছিলাম যে আইসিটির চিফ প্রসিকিউটর মিস্টার আমিনুল ইসলাম তিনি বলছিলেন যে শেখ হাসিনাকে ফেরাতে আইনি দিক, আইনি প্রক্রিয়া চলছে। কি খুবই, এটাই তো এবং সত্যি উনি বলেছেন। আইনি জি। প্রক্রিয়া চলছে, আপনি তো কালকে ব্যাখ্যাও দিয়েছেন, মানচিত্রে দিয়েছেন যে আইনি ব্যাখ্যা মানে এবার ভারতীয় আদালতে যাবে। এটা ভারতীয় আদালতে গেলে ভারতীয় আদালত সিদ্ধান্ত নেবে প্রথমত এক্সট্রাডিশন ট্রিটিতে দেওয়া যায় কি যায় না। আর আপনি যে বলেছেন যে উনি সাজাপ্রাপ্ত, তাহলে ভারতীয় আদালত এটা কিন্তু মানে পররাষ্ট্র মন্ত্রণালয় না, তারা তো দেখতে চাইবে, বাংলাদেশ হাই কমিশনকে বলবে যে বিচার কি হলো, রায় কি হলো, ডিটেলস দেখি। মানে হুম। সহজ কথা, শেখ হাসিনাকে তো ফেরত দিবেই না, এটা দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। কিন্তু ওই আদালতে যাওয়ার পর আমাদের যে আইসিটি, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, এটার ভিতরে যে বিচারে যে অনেক প্রশ্নবোধক চিহ্ন আছে, সেগুলো পুরো বিশ্ব জেনে যাবে, পুরো বিশ্ব জানবে। জেনে গেলে এইটা আরেকটা ফাঁদে পড়বে এই সরকার। একটার পর একটা ফাঁদে এবং ফাঁদে সরকারকে ফেলে দেওয়া হচ্ছে। এই সবকিছুর পিছনে, সামনে দেখছি আমরা খলিলুর রহমান, পিছনে ইউনূস, এবং আরো যে বিএনপি বিরোধী যে রাজনৈতিক দল, তাদের নাম আমাদের নেওয়া দরকার নেই, আপনি সবাই বুঝতেছেন। এই সম্মিলিত ভাবে তারেক রহমান সাহেব এখন আসলে, আমি আপনাকে এই এই কথাটা এভাবে বলবো, কোনো দৈবাৎ ঘটনা না ঘটছে, মানে স্বয়ং স্রষ্টা এসে নিজের হাতে ওনাকে রক্ষা করে না দিলে ওনার সরকার আর বেশি দিন টিকবে না, ওনার সরকার পড়ে যাবে। বিকজ, কারণটা কি, যে বিদ্যুৎ ঘাটতি তো চরম আকার ধারণ করবে, জ্বালানি ঘাটতি চরম আকার ধারণ করবে, গঙ্গার পানি তো পাবেন না। আর গঙ্গার পানি নিয়ে এই যে এখন যারা বলছে ভারত দেন না, ভারত দেন না, ওরা চাচ্ছে যে আপনি না যান, না গিয়ে চুক্তিটা নবায়ন না হোক, না হলেই ওরা নেমে যাবে মাথায় এই মাঠে, যে এই সরকার চুক্তি নবায়ন করতে পারে নাই। তখন কিন্তু এরাই যে মানা করছে এখন, চেন না চেন না, ওরাই তখন বলবে চুক্তি নবায়ন পারে নাই, ব্যর্থ সরকার। দেখবেন সামনে চলে আসছে। এবং খুবই নিকটবর্তী সেই সময়টা, তারেক রহমান সাহেবকে যদি স্বয়ং স্রষ্টা নিজের হাতে রক্ষা না করেন, ওনার যে সাথে লোকজন আছে, এরাই ওনার সরকারকে খুব দ্রুত, অতি দ্রুত ফেলে দিবে। এবং আজকে তারেক রহমান সাহেবের এই মানচিত্র অনুষ্ঠান দেখে আমার কথা বিশ্বাস করার কোনো দরকার নাই, তবে এই অনুষ্ঠানটা তো থেকে যাবে ইউটিউবে। উনি যখন পড়ে যাবেন, ওনার যখন পতন হবে, তখন উনি ওই অনুষ্ঠানটা দেখবেন আর বুঝবেন যে আমরা সত্যি কথা বলেছিলাম। আমরা সত্যি কথা বলেছিলাম যে এই খলিল তারেক রহমানকে একটার পর একটা ফাঁসিয়ে দিচ্ছে। আমেরিকার সাথে সম্পর্ক নিয়ে গেছে চীনে, জানে চীন কিচ্ছু দিবে না, কিন্তু সম্পর্কটা খারাপ করে দিচ্ছে। এখন এই সরকারের আর কোনো পথ নাই। 24 তারিখে এই যে তাজ প্যালেস হোটেলে এখনো বুকিং আছে। আপনি অনেক অবাক হবেন না, আমিও হব না, যে যদি 23 তারিখ এসে শুনি আমরা প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন।
অনেক না, অবাক আমি করে। আপনার সঙ্গে মোটামুটি একমত, মানে আমিও আপনার মতন ফোরকাস্টিং ঠিক করতে চাই না, তবে আমার ধারণা তিনি যাবেন, তাকে ভারতে হ্যাঁ, যেতে হবে। এবং উনি এই নাটকটা করছে কেন সেটাও বুঝাই। মানে উনি এই যে ওনার যে পাকিস্তানপন্থী যে লোকগুলা বাংলাদেশে আছে, হুম, হুম, ভারত বিরোধী যে অপশক্তি, এদেরকে বোঝানোর জন্য যে দেখো আমরা ভারতের সাথে যুদ্ধ করছি, তর্ক করছি, লড়াই করছি, আমরা ঠিক আছি। এরপরে বলবে যে ওই যে বললো যে চিফ প্রসিকিউটর বলেছেন আইনি প্রক্রিয়া চলছে, দেখেন প্রবলেম কিন্তু সলিউশনের কথা বলছেন উনি। আইনি প্রক্রিয়া চলছে তাহলে কি হলো? প্রত্যাবর্তন বলেন আর প্রত্যর্পণ বলেন, ওটা তো আইনি প্রক্রিয়া চলছে, উনিই বলে ফেলছেন। কালকেই শুনবেন যে ওই ওসমান হাদির যে খুনি, ওদেরও প্রক্রিয়া, আইনি প্রক্রিয়া চলছে, ফেরত দিবে। আসলে একজনকেও ফেরত দিবে না ভারত, না শেখ হাসিনাকে দিবে, না আওয়ামী লীগের কোন নেতা কর্মীকে দিবে, না ওসমান হাদির হত্যাকারীদেরকে দিবে। কেন? কারণ ভারতের মনে আপনি সন্দেহ ঢুকিয়ে দিয়েছেন। আপনি ভারতের যে আন্তরিকতা সেখানে আপনি খেলেছেন। আপনি মানে খলিল খেলিয়েছে বিএনপি সরকারকে। কারণ খলিল চেয়েছিল যেন এই প্রতিবেশী রাষ্ট্রের একটি সন্দেহের তালিকা আপনি চলে যান, এবং খলিল ভালো করে জানে পাকিস্তান বাংলাদেশকে কিচ্ছু দিতে পারবে না। এখন 16 কালা পূর্ণ করে বিএনপিকে ডুবিয়ে দিয়ে এই ডক্টর খলিলুর আপনি দেখবেন, আমার কাছ থেকে আজকে লিখে নেন, উনি আমেরিকায় বসে গিয়ে বড় বড় বয়ান দিবে। তখন আমি এটা বলেছিলাম, সেটা করে নাই, সেটা করলে ওটা হতো, এগুলা বলবে। কারণ এইগুলো কোনো দুষ্ট লোক, আলী রিয়াজ, এই খলিলুর রহমান, আসিফ নজরুল, এগুলো সব দুষ্ট লোক। এদেরকে আপনি যখন এনে কোলে বসাবেন তারা আপনাকে ছুরি মেরে দিয়ে যাবে। আমি স্রষ্টার কাছে দোয়া করি যে তারেক রহমান সাহেব যেন টিকে থাকেন ক্ষমতায়, হুম। এবং এটা সবাই দোয়া করি আমরা। কিন্তু উনি টিকতে চাচ্ছেন না, আমরা দোয়া করলে কি হবে? আমরা আরেকটি প্রসঙ্গে যাই, একটু ছোট করে আলোচনা করতে চাই, সেটি হচ্ছে যে আলোচনার মধ্যে এর মধ্যে চলে এসেছে জাতিসংঘের একটি বিশেষ প্রতিবেদনের, যে নিরাপত্তা পরিষদের যে বিশেষ প্রতিবেদন, সেখানে বলা হলো কদিন আগে বাংলাদেশে আহ আল কায়দা তাদের একটি বিশেষ সেল খোলার চেষ্টা করছে। এবং এ বিষয় নিয়ে তো আপনি অনেক কথা বলেছেন, এবং এই আলোচনাতেও এর মধ্যে কিছু হিন্টস দিয়েছেন। এটির পিছনে কি কোনো খেলা আছে, নাকি সত্যি সত্যি আল কায়দার একটি বিশেষ সেল খোলার চেষ্টা করা হচ্ছে, জঙ্গি তৎপরতা বাড়ছে? এবং আমি আরেকটা নিউজ দেখলাম যে ডক্টর ইউনূসের সময় যারা জেল ভেঙে পালিয়েছিল জঙ্গিবাদী কার্যক্রমের সাথে অভিযুক্ত, বা যাদের জামিন হয়েছে, এরকম সম্ভবত আমার যদি খুব বেশি ভুল না হয়ে থাকে 142 জনের কোনো নথিপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। জেল কর্তৃপক্ষের কাছে যে রেকর্ড ছিল, সেই রেকর্ড নথিপত্র কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা কি খুব স্বাভাবিক কোনো ঘটনা? জেল কর্তৃপক্ষের কাছে নথি ধরেন গায়েবও হতে পারে, পুরাই দিতে পারে, কিন্তু সেই নথি তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আছে, সেই নথি তো সংশ্লিষ্ট আদালতে আছে। গায়েব হওয়ার কোনো সুযোগ নাই, গায়েব করে দেওয়া হচ্ছে। দ্বিতীয় কথা হলো যে আল কায়দার যে হঠাৎ করে আসছে, মানে আল কায়দা তো আর কি, মানে রকেট নিয়ে নেমে যায়নি বাংলাদেশে। আল কায়দা তো ঢুকেই ছিল, ইউনুস তো আল কায়দাকে ইনভাইট করেছে, ইউনুস লস্করে তৈয়বাকে ইনভাইট করেছে, এটা তো সবাই জানে। এবং এই যে বোমাগুলা আপনি আপনার কন্টেন্টে বলেছেন যে প্রেসার কুকার বোমা, এটা লস্করে তৈয়বা এবং আল কায়দা ছাড়া অন্যরা কেউ ব্যবহারও করে না। আর আমরা তো বাংলাদেশে এটা দেখিও নাই এর আগে। এই যে আহ, জাতিসংঘে যেটা এসছে, এটা সাবধান বাণী না, এটা একটা ধমক, ভয়ঙ্কর ধমক। এবার আপনি নিশ্চিত থাকুন যে বিএনপি সরকার যদি এই জঙ্গি ইস্যু নিয়ে আরো একটু খেলতে চায়, যেটা খেলেছে অলরেডি এই পাইপ বোমা ইত্যাদি নিয়ে, হুম, হুম, হুম। এখনো বলছে নিও জেএমপি। ভাই, জঙ্গি সংগঠনের নাম এরকম এই ইংরেজি হয় না। এটা মিষ্টি বা বিরিয়ানির দোকান না, নিউ অমুক মিষ্টান্ন ভান্ডার, নিউ অমুক বিরিয়ানির দোকান। আপনারা স্বীকার করেন এটা আল কায়দা, আপনারা স্বীকার করেন এটা লস্করে তৈয়বা, কারণ এই বোমাগুলো তো তারা বানায়, স্বীকার করেন। স্বীকার কিন্তু এখনো করছেন না। না করার ফলে আপনি গ্যারান্টিড থাকেন যে এই বিএনপি সরকারের উপরে, বিএনপি সরকার মানে সবার উপরে জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, সবার পক্ষ থেকে একটার পর একটা নিষেধাজ্ঞা আসবে। এক, জাতিসংঘের শান্তিরক্ষী মিশন থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে পত্র পাঠ বিদায় করে দেওয়া হবে। এবং তখন তারেক রহমান সাহেব বুঝবেন যে ওনাকে কিভাবে
নানান দিক থেকে স্যাবোটেজ করে দেওয়া হয়েছে। খলিলুর রহমান তারেক রহমানের জন্য আর অসংখ্য আন্তর্জাতিক শত্রু না হলেও প্রতিপক্ষ দাঁড়া করাচ্ছেন। আর ওই যে পাকিস্তান পাকিস্তান যেটা বলেন বা মানুষ বলে, পাকিস্তান তো কোনো কিছু করার, সহযোগিতা করার শক্তি রাখে না, তো ভিখারি রাষ্ট্র। আর পাকিস্তান কিছু করবেও না। পাকিস্তান চায় বাংলাদেশ ধ্বংস হয়ে যাক, এবং সেই স্বপ্নটা তাদের পূরণ হবে। সেই স্বপ্নের দিকে বাংলাদেশ এগোচ্ছে। তারেক রহমান সাহেব 17 বছর পর যখন এই দেশে এসেছিলেন, একটি পরিকল্পনা নিয়ে উনি বলেছেন, এখন আমি ওনাকে বলেই দিচ্ছি যে আপনি রিটার্ন টিকিট কেটে ফেলতে পারেন, আপনার যাওয়ার সময় হয়ে গেছে, আপনি আমার কথা বিশ্বাস করার একেবারেই দরকার নেই, আপনার রিটার্ন টিকিট রেডি রাখেন, আপনি চলে যাবেন। কেন চলে যাবেন সেটা আপনি, এই ভারত সফরটা বাতিল হোক, তার 15 দিন বা 1 মাসের মধ্যে আপনি টের পাবেন। যখন টের পাবেন তখন বুঝবেন খলিল কত বড় ক্ষতি করেছে, তখন অনেক দেরি হয়ে যাবে। আমার শেষ প্রশ্ন, আমরা খুব দ্রুতই শেষ করবো। তার আগে যে উত্তরটি চাই আপনার কাছ থেকে, সেটা হচ্ছে যে আপনি বলছেন ইউরোপীয় ইউনিয়ন বা যুক্তরাষ্ট্র বা অন্যান্য যে সংস্থাগুলো আছে তারা একটা নিষেধাজ্ঞা দেবে, এই নিষেধাজ্ঞার বিষয়গুলো শেখ হাসিনা সরকারের শেষ সময়ে এসে অনেক বেশি উচ্চারিত হয়েছিল। কোনো কোনো ক্ষেত্রে আমরা নিষেধাজ্ঞার বিষয়টি দেখেছিও। র্যাবের উপরে তো নিষেধাজ্ঞা দেওয়া হলো 2022-এর দিকে সম্ভবত, বা 2021-এর দিকে। তারপরে বিভিন্ন জনের ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হলো। আমি জাস্ট এটি টানছি এই কারণে যে ডিপ স্টেট বলি, মার্কিন প্রশাসন বলি, ইউরোপীয় ইউনিয়ন বলি, তারা তো সবাই আওয়ামী সরকারের বিরুদ্ধে ছিল। তার আওয়ামী সরকারের পতনটি চাইছিল এবং নানান প্রক্রিয়ায় সেই পতনটি হয়েছে প্লট নির্মাণের মাধ্যমে, আমরা সবাই জানি। বিকল্প তো বিএনপি ছিল। সেই বিএনপি কে নিয়ে কেন তারা এখন খেলতে চাইবে বা তাদের বিরুদ্ধে একটার পর একটা নিষেধাজ্ঞা দেবে? বিএনপি তাদের বিকল্প ছিল না, তাদের বিকল্প ছিল ইউনূস। যেহেতু ইউনূসের জনসমর্থন ছিল না, সেই জন্য বিএনপি ক্ষমতায় এসছে। আর দেখুন, একদম সাম্প্রতিক সময় যে নেপালে রেজিম চেঞ্জ হলো, এখন কিন্তু নেপালে আবার এই পাশার দান উল্টে যাচ্ছে, খেলাই ঘুরে যাচ্ছে। বাংলাদেশেও ঘুরবে। শেখ হাসিনা বাংলাদেশে চলে আসবেন, ওনার দণ্ড আপনি নিশ্চিত থাকুন, সেই দণ্ড স্থগিত হবে, যেরকম আবুল কালাম আজাদ সাহেবের হয়েছে হবে। এই আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা উঠে যাবে, সবকিছু হবে। কিন্তু তারেক রহমান সাহেব অনেক দেরি করছেন। ওই আমরা ছোটবেলায় একটা প্রবাদ শুনতাম, বইয়ে পড়তাম, আপনিও পড়েছেন, যে ডাক্তার আসার আগেই রোগী মরিয়া গেল। তো ওই অবস্থার দিকে এগোচ্ছে দেশ, জাতি, সরকার। আমাদের জন্য কোনো দুঃসংবাদ না, কারণ আমাদের দেশ চলবে, দেশ উন্নতির দিকেই যাবে আবার ভবিষ্যতে। তারেক রহমান সাহেব যে সুযোগটা পেয়েছিলেন 17 বছর পর, সেই সুযোগটা উনি একেবারে হাতছাড়া করেছেন হেলায় ফেলায়। এই এয়ার কন্ডিশন বাসে ঘুরে আর এই কার্ড ইত্যাদি বিতরণ করে আর এই সমস্ত সস্তা স্টান্ট করে দেশ চালানো যায় না। কারণ উনি জাস্টিন ট্রুডোকে কপি করতে চেয়েছেন। জাস্টিন ট্রুডো নিজেই আনপপুলার হয়ে ক্ষমতাচ্যুত হয়ে গেছে। দ্বিতীয় কথা হলো, আপনি কোনো কিছু কপি করলে কিছু হয় না, আপনার মৌলিক কিছু বৈশিষ্ট্য লাগে। তো মৌলিক বৈশিষ্ট্য আপনার চারপাশে তো সেই আগেরই চোরেরা, সেই আগেরই ডাকাতেরা, সেই আগেরই দুর্বৃত্তরা, একটু নতুন অবয়বে। আমরা যে একজন বিশেষ প্রতিমন্ত্রীর সম্পর্কে এত নিউজ দেখছি পত্রিকায়, মানে কথিত প্রধানমন্ত্রীর বন্ধু, তো কোনো অ্যাকশন কি হচ্ছে? হচ্ছে না তো। বা চাঁদাবাজি, এটা সবকিছুই তো চলতেছে। কাজেই আপনি নিশ্চিত নিশ্চিত থাকুন যে জাতিসংঘে যে এই ঘোষণাটা এসছে বা এই সাবধান বাণীটা আসছে, এটা খুবই খারাপ। এবং দেখবেন আগামী 1 সপ্তাহের মধ্যে বিভিন্ন দেশ যে ভ্রমণ অ্যালার্ট, সেটাকে আবার উপরে তুলে দিবে, আমেরিকা তুলবে, কানাডা তুলবে, সবাই তুলে দিবে। এবং তারপর সরকারের পিলে চমকে দিয়ে, ঠিক যেমন 2005 সালে অপ্রত্যাশিত বোমা হামলা হয়েছিল, সিরিজ বোমা হামলা তারা দেশে, সেই রকম একটা কিছু ঘটে যাবে। এবং যখন ঘটে যাবে, সেটা যদি আমাদের দেশে ঘটে তাও ভালো, আমরা সহ্য করব। কিন্তু যদি প্রতিবেশী কোনো রাষ্ট্রে ঘটে, বাংলাদেশের মাটি ব্যবহার করে, তখন আমাদের যে কি অবস্থা হবে, এটা এখন আমি কল্পনাও করতে চাচ্ছি না। করে দিতে আরো কমাবে। আমরা তো দিয়ে যাচ্ছি। ওই যে সেই নবাব সিরাজউদ্দৌলার পতনের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি মীর জাফর আলী খানের সাথে যুদ্ধের খরচ চাইতো। খরচ নিতে নিতে এক পর্যায়ে মীর জাফর আলী খান বিরক্ত হয়ে বলছিলেন যে টাকা কি গাছে ধরে। তো বিএনপি সরকারও খুব শিগগিরই এই কথাটা আমেরিকাকে বলতে বাধ্য হবে যে টাকা কি গাছে ধরে। কারণ বিএনপি তো বুঝতেছে না
যে আমেরিকার মন রক্ষা করা এটা কোনোভাবেই সম্ভব না। ওর তো সীমাহীন ক্ষুধা। আমেরিকা এমন একটা দেশ যেটা $30 ট্রিলিয়ন দেনার মধ্যে ডুবে আছে। ইরানের যুদ্ধে ট্রাম্প হেরে গেছে, চোরের মতো পালিয়ে গেছে ইরান থেকে, এখন চীনে যাচ্ছে শি জিনপিং এর পা ধরার জন্য। যেই চীনের বিরুদ্ধে বড় বড় কথা বলছে ট্রাম্প, ট্রাম্প এখন যাচ্ছে শি জিনপিং এর পা ধরার জন্য। ইরানে মার খেয়ে গেছে, পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করছিল এই ট্রাম্প, বলেছিল তার বিশ্বস্ত সঙ্গী। আজকে কি আসছে স্কাই নিউজে, সিবিএস এ, যে পাকিস্তান ওদের সামরিক বিমান যে রাখা হয়, যেখানে বিমান, সামরিক বিমান, সেখানে ইরানের সবগুলো বিমান নিয়ে রেখেছে যেন আমেরিকানরা আক্রমণ করতে না পারে। তো সেই পাকিস্তান এখন আমাদের মিত্র হয়েছে। সেই পাকিস্তান আজীবন মিত্রের পিঠে ছুরি মারে জায়গায়। নেপালের বালেনসা থেকে শিখেন না কেন? কয়েকদিন আগে আমেরিকান অ্যাম্বাসেডার সার্জিও গোর, যে ট্রাম্পের বন্ধু, ব্যবসায়িক পার্টনার, দেখা করলো না। কালকে ভারতের বিক্রম মিশ্রি পররাষ্ট্র সচিব দেখা করে নাই। এইটাই হলো বাপের বেটা প্রাইম মিনিস্টার। আগে বাপের বেটা হন, বড় কথা বলেন। আপনারা শুভেন্দু অধিকারী নিয়ে পড়ে আছেন, 2 দিন পরে দেখবো আপনার আরো লেভেল নিচে নেমে গেছেন। বাংলাদেশ একটা সার্বভৌম দেশ। আমরা কথা বলে ভারতের প্রধানমন্ত্রী, তারা তো আসলে নিজের জায়গা থেকে বলছে না। যখন সাংবাদিকরা প্রশ্ন করছে যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করায় কোনো ধরনের প্রতিক্রিয়া করবে কিনা, অথবা শুভেন্দু অধিকারী যখন বললেন গতকালই তিনি সাংবাদিক সম্মেলনে বললেন যে বাংলাদেশ ভারত সীমান্তে যেগুলো এখনো অরক্ষিত অবস্থা আছে সেখানে ফেন্সিং এর ব্যবস্থা করা হবে, কাঁটাতারের বেড়া দেওয়া হবে। তো এবং সীমান্ত হত্যা কয়েকদিন আগেও হয়েছে। সেই সব জায়গা থেকে হুমায়ুন কবিররা এই ধরনের মন্তব্য করছেন যে আমরা আর বসে না, থাকবো না, না, না। চোখে চোখে বলতে হবে। আপনার একটা বাড়িতে আপনি দেয়াল দিচ্ছেন নিরাপত্তার জন্য, ধরুন আমি আপনার প্রতিবেশী, আমি তো আপত্তি করব না। আপনার বাড়িতে দেয়াল, আপনি 60 ফুট উঁচা দেয়াল দেন। আমার যদি চুরি করার ইচ্ছা থাকে তাহলে আমি খুব মাইন্ড করবো, অবজেকশন দেবো। হুমায়ুন কবির এই কথাগুলো বলে বুঝাচ্ছেন কাঁটাতারের বেড়ায় আমাদের বিরাট ক্ষতি হয়ে যাচ্ছে। কোনো ক্ষতি হবে না। ভারত সারা সীমান্ত জুড়ে কাঁটাতারের বেড়া দিয়ে দেখে আমাদের জন্য আরো ভালো। তখন আমরা, আমাদের দেশের অনেক জিনিস ওখানে চোরাচালান হয়ে যাবে না। আমরা আরেকটা দেশ তার সীমানা প্রাচীর দিবে, আমরা বলবো আমরা কাঁটাতারের বেলা ভয় পাই না। তার মানে কি আপনার কি গরু চুরির উদ্দেশ্য আছে? আপনার কি গরু পাচারের উদ্দেশ্য আছে, না কোন উদ্দেশ্য আছে? আপনি ভয় পাবেন কেন? আপনারা যে এইগুলা কথা বলেন, বাংলাদেশকে অসম্মানিত করতেছেন, বাংলাদেশকে বিশ্বের বুকে হাস্যকর করতেছেন। আর এই সমস্ত লোকজন কোথা থেকে ধরে নিয়ে আসে, এক একটাকে পররাষ্ট্র উপদেষ্টা, আরেকটাকে বানাইছে মিডিয়া উপদেষ্টা, তারপরে কি জানি কৌশলবিদ, কি বলে না বলে, এইগুলো বলে আমাদের দেশের সম্মান নষ্ট হচ্ছে। এটা কি প্রধানমন্ত্রী বোঝেন? প্রধানমন্ত্রী বুঝতে হবে যে ওনার চারপাশে যে লোকজন, এরাই তো ওনাকে ডুবাই দিচ্ছে। কথাবার্তা তো হিসাব করে বলতে হবে। গতকালকে সাখাওয়াত হোসেন বকুল সাহেব স্বাস্থ্যমন্ত্রী বলে দিল হামের মৃত্যুর জন্য শেখ হাসিনা দায়ী। অদ্ভুত কথাবার্তা। শেখ হাসিনা দায়ী, হামের মৃত্যুর জন্য ইউনুসের নাম নেওয়া যাবে না। এই যে এক একটা মন্ত্রী এক একটা কথা, তারপরে এই সমস্ত কোথাকার কোন উপদেষ্টা ধরে নিয়ে আসছে, এরা যা ইচ্ছে তা বলে। এদের কথাবার্তার কারণে আমাদের দেশ তো দীর্ঘমেয়াদী বিপদে পড়বে ভাই। অলরেডি আমরা বিপদে আছি। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে এখন শুষে খাবে, আমাদের বুকের উপর চেপে বসছে। আমাদেরকে এখন এখান থেকে বের হতে হলে চায়নার সঙ্গে ফ্রেন্ডশিপ করতে হবে। আমাদেরকে এটা থেকে বের হতে হলে রাশিয়ার সাথে ফ্রেন্ডশিপ করতে হবে। শুধু ইন্ডিয়ার আশায় বসে থাকলে হবে না। আমি যখন একটি সার্বভৌম রাষ্ট্রের একজন নেতা হিসেবে আমার পায়ের উপর শক্ত করে দাঁড়িয়ে যাব, সবাই আমার কাছে মাথা নত করবে। ভারত কি মাইন্ড করবে না বেইজিং চায়না কি মাইন্ড করবে, এত মাইন্ড করে আমার দেখার দরকার নাই। ন্যাশনাল ইন্টারেস্ট দেখেন। ন্যাশনাল ইন্টারেস্ট দেখতে হলে সবার আগে আমেরিকার সঙ্গে যে গোলামি চুক্তিটা করছেন, আমেরিকার সঙ্গে যে গোলামি চুক্তিটা করছেন সেইটা বাতিল করেন, অফিসিয়ালি এটা ক্যান্সেল করেন। দেখেন এটা ডোনাল্ড ট্রাম্প আপনাদের কিচ্ছু করতে পারবে না। আপনারা যখন আমেরিকার এই ডোনাল্ড ট্রাম্পের চুক্তি বাতিল করবেন, বাংলাদেশের পিছনে এসে ইরান দাঁড়াবে, বাংলাদেশের পিছনে এসে রাশিয়া দাঁড়াবে, চায়না দাঁড়াবে, ভারতও দাঁড়াবে। আমাদেরকে কিছু ব্যাটাগিরি দেখাইতে হবে ভাই। কেন মনে হচ্ছে যে আমেরিকা ফার্স্ট এই নীতি অবলম্বন করছে বিএনপি সরকার? যে চুক্তিটা হয়েছে নিঃসন্দেহে সেটি গোলামি চুক্তি, আমি এর সঙ্গে নিজেও একমত। কিন্তু কেন আমেরিকাকে প্রায়োরিটি দিচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র? আমেরিকাকে প্রায়োরিটি দিবে না, আমেরিকা ওদেরকে ক্ষমতায় আনছে। আমেরিকার কাছে আমি আপনার প্রোগ্রামেই মনে আগে বলেছিলাম, দাসখত দিয়ে ক্ষমতায় আসছে। দাসখত দিয়ে যে ক্ষমতায় আসছে আমেরিকা। আমি তো বললাম যে হুমায়ুন কবিরকে যে আপনাকে আমি ধন্যবাদ দিব, অভিনন্দন জানাবো। বলেন
ডোনাল্ড ট্রাম্পের এই গোলামি চুক্তি মানি না, ডোনাল্ড ট্রাম্পকে মানি না। দেখি আপনি কত বড় বাপের বেটা, একটু বলেন, আমরাও শুনতে চাই। তারপরে ইউনূসের কথাটা বলেন, যে ইউনূস হামে লোক মারছে, ইউনূস বাংলাদেশে লুটপাট করছে, ইউনূসের নাম বলতেই ভয় পান। আর ডোনাল্ড ট্রাম্প তো বহুত দূর, পাইছেন ঘরের কাছে একটা শুভেন্দু অধিকারী আর কাঁটাতারের বেড়া, ওই যে সুযোগ পাইলেই এটাকে ধরবেন, কারণ ওইটাতে ভারত তো মাইন্ড করে না। ভারত মনে করে আমরা শুভেন্দু অধিকারীর সঙ্গে ঝগড়া করতে, আমি শুভেন্দু অধিকারী ঝগড়া করবো কেন? ওই শুভেন্দু অধিকারী, আমরা ইন্ডিয়ার সাথে, ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার সাথে ইন্টারেক্ট করবো, আমরা সার্বভৌম রাষ্ট্র, আমরা তো ভারতের কোনো অঙ্গরাজ্য না বা কারোই অঙ্গরাজ্য না। আমি একটা বিষয়ে একটু আলোচনা করি, যেটি এখনো পর্যন্ত কোথাও আলোচনা হয়েছে বলে আমার মনে হচ্ছে না। যদিও সেটিকে আসলে কতটা গুরুত্ব দেব সেটি আমার প্রশ্ন। সেটি হচ্ছে যে আরাকান আর্মির ধর্মীয় গুরু ভ্যানিউ কুন্দালা, তিনি তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানে একটি ম্যাপ সংযোজন করেছেন, যে ম্যাপের মধ্যে দেখা যাচ্ছে যে তারা যে স্বাধীন রাজ্য গঠন করতে চায় তার মধ্যে চট্টগ্রামের অংশ। এটিকে খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছু আছে, অথবা এর পেছনের উদ্দেশ্যটা আসলে কি? দেখুন, এই যে ম্যাপটার কথা আপনি বললেন, যেটা ওই প্রশ্ন কারণ হচ্ছে আপনি নিজেও আপনার ফেসবুক প্রোফাইলে এটি আপলোড করেছেন, তাদের স্ট্যাটাসটি আপনি শেয়ার করেছেন। আমি ফেসবুকেও দিয়েছি, টুইটারও দিয়েছি। এই ভ্যানিউ কুন্ডালা কিন্তু কোনো সাধারণ মানুষ না। এই ভ্যানিউ কুন্ডালা হলো আরাকান আর্মির ধর্মগুরু, এবং সে থাকে আমেরিকাতে, এবং তার ফেসবুকে আপনি জানেন লক্ষ লক্ষ ফলোয়ার। তো সে কিন্তু একটা জিনিস যেটা বলেছে, আমি এটা আবার আপনাকে দেখাই। সে বলেছে চট্টগ্রামের ম্যাপটা দিয়ে, মানে ওর আরাকান রাজ্য বলে 1784, মানে 1784 থেকে এখন, তার মানে কি 1784 থেকে এখন পর্যন্ত এই চট্টগ্রামটা আরাকান রাজ্য। এইটা তো এই আরাকান আর্মি যে চট্টগ্রাম দখল করবে, এটার তো চেষ্টা খলিলুর রহমান, হাই রিপ্রেজেন্টেটিভ অফ রোহিঙ্গা, বহুত চেষ্টা করছে করিডোর খুলে দেওয়ার জন্য। ইউনুস যে স্টারলিংক নিয়ে আসছে বাংলাদেশে, কাদের জন্য? আরাকান আর্মির জন্য। বাংলাদেশে কয়টা ঘরে স্টারলিংক আছে? তো এই যে আরাকান আর্মিকে তো বিএনপিও তো এর করতে চাইছিল এবং ভবিষ্যতে করবেও। তো আরাকান আর্মি যেটা আমেরিকার মদত পুষ্ট, ওটা তো হারতেছে, মার খাচ্ছে এখন, তো মার খাচ্ছে এবং আরো মার খাবে। কিন্তু আরাকান আর্মিকে যদি আমরা সেই করিডোরটা দিয়ে দিতাম, আমাদের কি অবস্থা হতো? এখন তো তারা চট্টগ্রাম জেলাকে দাবি করে। তাহলে ওই যে ইউনুস বলছিল, পান্না ভাই আপনার মনে আছে 2025-এ রোহিঙ্গাদেরকে, যে আগামী ঈদ তোমরা নিজের দেশে করবা, ওই দুর্বৃত্ত ফ্যাসিস্ট ইউনুস জানতো যে চট্টগ্রামটাই আরাকানের অংশ হয়ে যাবে, এখন তো ওরা নিজের দেশেই করলো। এ বলে এগুলো কুটিল ষড়যন্ত্র বাংলাদেশকে নিয়ে। আমি বুঝতেছি না যে বিএনপির মধ্যে তো দেশপ্রেমিক 2-4 জন লোক আছেন, যারা আত্মা বিক্রি করেন নাই, মাথাও বিক্রি করেন নাই, ওনারা কথা বলেন না কেন? নাকি বিএনপি সিদ্ধান্তই নিয়ে নিচ্ছে যে যেই বাংলাদেশ 17 বছর হাসিনাকে বসাই রাখছিল, এখন ওই যে শেখ হাসিনা একবার নির্বাচনের আগে 91 বলছিল না বিবিসি কে, যে আমি বাঙালি জাতির উপর প্রতিশোধ নিতে চাই। তাহলে কি বিএনপি এখন আমাদের উপর প্রতিশোধ নিচ্ছে যে 17 বছর কেন হাসিনা ছিল? আরাকান আর্মি নিয়ে মানে আরাকান আর্মি আমাদের চট্টগ্রামকে তাদের ম্যাপের মধ্যে অন্তর্ভুক্ত করার যে বিষয়টি, সেটি আপনি শেয়ার করেছেন, আপনি যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। তো আমার কথা হচ্ছে, এখানে তো শেয়ার মানে দাবি যে কেউ করতেই পারে, যে ভারতের পার্লামেন্টের সামনে তো মুরাল তৈরি করা হয়েছিল যে ভারতবর্ষে যে নতুন ম্যাপ, তার মধ্যে বাংলাদেশ, শ্রীলঙ্কা সবকিছু ঢুকানো হয়েছিল। বাংলাদেশ থেকে খুব বেশি আপত্তি করা হয়নি, মৃদু আপত্তি করা হয়েছিল, এই বিষয়গুলো এরকম ছিল। এখন তাদের তো একটা ফর্মাল জায়গা থেকে সেটি তারা করেছে, ফর্মাল একটা প্রতিবাদের জায়গা ছিল বাংলাদেশের ক্ষেত্রে। কিন্তু আরাকান আর্মি তো ফর্মাল কোনো স্টেটের তারা প্রতিনিধিত্ব করে না। তো তারা কি দাবি করলো না করলো এটি নিয়ে আমরা কেন এত বেশি গুরুত্ব দেবো? তারা তো বলতেই পারে, আমরা এটি অ্যাভয়েড করে যেতে পারি, কিন্তু গুরুত্ব দেওয়ার কি আছে? আপনি চীনের কাছ থেকে 30টা প্রকল্পের টাকা চাচ্ছেন, আর আপনি আরাকান আর্মির সঙ্গে প্রেম করছেন। আপনার মনে হয় এটা বেইজিং জানে না? বেইজিং এর গোয়েন্দারা কি ঘাস খায়? কিন্তু আপনি প্রেম তো এখনো আসলে, নেই, প্রেম ছিল, সেই প্রেম তো এখনো আছে। আমি বলছি প্রেম এখনো অব্যাহত। তা না হলে তো স্টারলিংকের কানেকশন গুলো অফ হয়ে যেত, যেটা ঢাকা থেকে পরিচালিত হয়। তো আপনি চীনের শত্রুর সঙ্গে যাচ্ছেন মিশতে, তারপরে আপনি ভাবছেন চীন আপনাকে টাকা দিবে,
পাকিস্তান থেকে এয়ারফোর্সের এই আইএসপিআর এর প্রধান, জনসংযোগ বিভাগের প্রধানকে নিয়ে আসছেন কোনো কারণ ছাড়াই, আবার ভাবছেন ভারত আমার সঙ্গে ঝামেলা করবে না। আপনি তো ঝামেলাটা বাঁধাচ্ছেন, আপনি মানে আমরা কেন বাঁধাচ্ছি? চীন বাংলাদেশে কোনো টাকা দিবে না, আমি আপনাকে আজকে অন রেকর্ড বললাম, 5 পয়সাও দিবে না। আগে বাংলাদেশকে আমেরিকার গোলামি চুক্তি থেকে বের হয়ে আসতে হবে। এটা না বের হলে চায়না কোনো টাকা দিবে না বাংলাদেশকে, কারণ চায়না, বেইজিং আমেরিকার কোনো গোলামকে টাকা দিবে না, সেটা যেই দেশই হোক। একটি সার্বভৌম দেশকে অবশ্যই চায়না সাপোর্ট করবে। আগে আমরা গোলামির শৃঙ্খল থেকে মুক্ত হইতে হবে। হুমায়ুন কবির সাহেব আগে ওইটা করেন, করে এসে বড় বড় কথা বলেন। পারতেছেন না তো, জাতিকে গোলাম বানাই ফেলছেন। তা আমি যদি জাতি হিসেবে গোলাম হই, আপনি অবশ্যই গোলাম। গোলামের বড় বড় কথা মানায় না। আগে দেশকে মুক্ত করেন, দেশকে পরাধীন বানাইছেন, তারপরে চায়না থেকে টাকা নেন, যেখান থেকে ইচ্ছা টাকা নিবেন, আমার যেখান থেকে সুবিধা হবে সেখান থেকে নিব, যার সাথে ইচ্ছা তার সাথে সম্পর্ক করব। বাংলাদেশ ফার্স্ট। সবার আগে বাংলাদেশ বলতেছেন, কিন্তু এটা কাগজের স্লোগান, এটাকে সত্যিতে পরিণত করেন। এখন আপনারা বলেন যখন সবার আগে বাংলাদেশ, আমি বুঝি সবার আগে আমেরিকা, তারও আগে ডোনাল্ড ট্রাম্প। মানে এইগুলা ভণ্ডামি বাদ দেন, মানুষ বুঝে। আপনাদের ভণ্ডামি সবকিছু মানুষ বুঝতেছে, আপনারাই বুঝতেছেন না যে আপনাদের পায়ের নিচ থেকে ক্রমশ মাটি সরে যাচ্ছে, আপনাদের শত্রু প্রবল হচ্ছে, শক্তিশালী হচ্ছে, আপনারাই শত্রু নতুন নতুন তৈরি করছেন। আর বাংলাদেশের যে 6-7 কোটি মানুষ যাদেরকে আপনারা মৃত অথবা নিহত ধরে ফেলছেন, তো ওই 5-6 কোটি মানুষ তো মরে নাই, জীবিতই আছে। আর এরা কিন্তু মানুষ, এদেরও কিন্তু ঘরে হামের শিশু আছে আক্রান্ত, এদের ঘরেও কিন্তু খাদ্য সংকট হবে হলে, কাজে এত সহজে মনে করেন না। আজকে আপনি বলছেন যে চীন সংসদে 1 বসে টাকাও দিবে না। জি জি, বলুন। আপনি চীন বলছেন যে 5 চীন পয়সাও 1 দিবে না, টাকাও দিবে না গোলামি চুক্তি থেকে বেরিয়ে না এলে। 5 পয়সাও দিবে না, 1 টাকা বলি নাই, 5 পয়সাও কিন্তু দিবে না। চীনের তো এখানে স্বার্থ রয়েছে, চীনের তো এখানে স্বার্থ রয়েছে। এখানে তারা যদি তিস্তা বহুমুখী প্রকল্পে অর্থ দিয়ে তারা শুরু থেকেই আগ্রহী, এবং সেটা যদি হয় যখন তারা শেখ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ সেটির সাথে চীনের বিআরআই ইউনান প্রদেশের বিআরআই সঙ্গে ভারতের সাথে করিডোরটা তৈরি করতে পারবে, যোগাযোগ ব্যবস্থা সবকিছু বিআরআই করতে পারবে, বিআরআই ভারতের উপরে, হ্যাঁ ভারতের উপর নজরদারিটাও পালাতে পারবে। এটা চীনের যে সুপ্ত যে এজেন্ডা, সে কারণে হয়তো ভারত বাধা দিচ্ছে এই প্রজেক্টে। তারা নিজেরাও অর্থায়ন করতে চায়, যদিও সেটি নিয়ে কোনো ভবিষ্যৎ নেই। তাহলে চীন কেন এই প্রজেক্টে টাকা দিবে না? আপনি গোলামি চুক্তির কথা বলছেন, কিন্তু চীনের স্বার্থ তো এখানে রয়েছে।